আচ্ছা, স্ক্রিনটা আসছে কিনা একটু বলো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা সারফেস টেনশন বা পৃষ্ঠটানটা করব। আগের দিন তোমাদেরকে ভিসকোসিটিটা করিয়েছিলাম। ভিসকোসিটিটা যতটা করিয়েছি অতটাই যথেষ্ট, আর আমার মনে হয় না ওর মধ্যে আর বেশি কিছু করার আছে। পার্টিকুলারলি ভিসকোসিটির মধ্যে পয়জুলির ইকুয়েশনটা ভালো করে করবে। পয়জুলি ইকুয়েশনের প্রুফ যেটা আছে ওটা, ওখান থেকে প্রশ্ন আসে। এছাড়া রেনল্ড নাম্বার, ক্রিটিক্যাল ভেলোসিটি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে 2 2 নম্বরের। কিন্তু বড় প্রশ্ন দিলে কিন্তু তোমাদের ওই পয়জুলির ইকুয়েশনের ডেরিভেশনটাই আসে, তো ওইটা একটু দেখবে। তো ফ্লুইডস এর সেকেন্ড পার্টটায় চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটান। তোমাদেরকে দুটো পিডিএফ পাঠিয়ে দিয়েছি, ইংলিশ আর বাংলা। ওর মধ্যে ডিটেলস লেখা রয়েছে, এখানটায় লেখাবো না বেশি, কারণ লিখতে গেলে অনেক টাইম চলে যায়। যে যে জিনিসগুলো কম লেখাতে হয়ে যাবে সেগুলো লিখিয়ে দেবো, আর যেগুলোতে ধরো লেখার জিনিস বেশি থাকে সেগুলো আমি তোমাদের ওইভাবেই পিডিএফ দিতে থাকবো, তোমরা ওখান থেকে একটু টাইম বার করে লিখে নিও। এখানে আমি তোমাদের সাথে করব কি, কোশ্চেন কি টাইপের আসতে পারে সেটা আলোচনা করব, আর বেসিক আইডিয়াগুলো করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার আগে সারফেস টেনশন জিনিসটা কি? সারফেস টেনশন অ্যাকচুয়ালি কি? সারফেস টেনশন বা পৃষ্ঠটান, এটা হচ্ছে যে কোনো একটা মানে লিকুইড, তার যে সারফেসটা আছে, লিকুইড সারফেস অ্যাক্টস অ্যাজ এ স্ট্রেচড মেম্বারেন, একটা স্ট্রেচড, একটা টান টান করা একটা পর্দার মতো বিহেভ করে, অ্যাক্টস অ্যাজ এ স্ট্রেচ মেম্বারেন। ডিউ টু দ্য প্রপার্টি সারফেস টেনশন। তো এইটা হচ্ছে যে স্ট্রেচড মেম্বারেন, মানে একটা টান টান করা পর্দার মতো ব্যবহার, মানে বিহেভ করে আর কি, টান টান করা পর্দা। ঠিক আছে? তো তার ফলে যদি ধরো একটা তোমরা একটা চাদর নাও বা কিছু একটা ধরো, টান টান করে ধরো, তার উপরে যদি তুমি একটা এরকম কোনো একটা বল বা কিছু রাখো, ঠিক দেখো এরকম ভাবে একটা এলিভেশন হবে। এবার এই সেম জিনিসটা লিকুইডের ক্ষেত্রেও হয়, এই সেম জিনিসটা কোনো লিকুইড বা তরলের ক্ষেত্রেও সেম ঘটনা তুমি দেখতে পাবে। পার্টিকুলারলি যদি তুমি লিকুইড সারফেসের ওপর তুমি যদি একটা পেপার ক্লিপ ফেলো, তোমরা এটা বাড়িতে এক্সপেরিমেন্ট করেও দেখতে পারো, যে পেপার ক্লিপ গুলো হয়, পেপার ক্লিপকে খুবই আস্তে করে তুমি যদি লিকুইড সারফেসে নামিয়ে দাও, তুমি দেখতে পাবে যে ওটা ভাসছে। একটু ভারী জিনিস অবভিয়াসলি এরকম একটা বল বা কিছু দিয়ে দিলে, হ্যাঁ, সোলার বল যদি থাকে, মানে কি বলবো, স্পঞ্জের যদি বল থাকে, স্পঞ্জের যদি বল থাকে তাহলে সেটা কিন্তু দেখবে ভাসছে। ঠিক আছে? তো কেন ভাসছে? হালকা জিনিস জলের ওপর প্রথম কথা ভাসবে, আর তুমি যদি খেয়াল করো জলের লেয়ারটা ঠিক এরকম ভাবে মানে বেঁকে যাবে, ঠিক যেন মনে হচ্ছে এই জলের যে লেয়ারটা রয়েছে এটা তার প্রত্যেক দিকে একটা এরকম ফোর্স ব্যবহার করছে, একটা বল ব্যবহার করছে। কোন দিকে? এই বাইরের দিকে। এই ফোর্সটাকেই আমরা বলছি সারফেস টেনশন। ঠিক আছে? তো তো সারফেস টেনশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে সারফেস টেনশনটা অ্যাকচুয়ালি, সারফেস টেনশন বা পৃষ্ঠটান যেটা, সেটা আমার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া, খেয়াল রাখবে। সরি, ভুল বললাম, ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্স পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে বল। তো এই বলটা কি করে মাপা হয়? তুমি যে একটা ধরো একটা একটা লিকুইড সারফেস আছে, একটা লিকুইড এরকম ভাবে একটা লিকুইড সারফেস রয়েছে, লিকুইডের একটা তল রয়েছে। সেই লিকুইড সারফেসে তুমি কি করো, একটা ইমাজিনারি, একটা কাল্পনিক একটা লাইন আঁকো, একটা কাল্পনিক লাইন এঁকে দাও। যে কোনো দিক দিয়ে আঁকতে পারো, ধরো আমি এরম আঁকলাম।
এই কাল্পনিক লাইনের দুদিকে তোমার যে বলটা কাজ করবে সেটাকেই আমি বলবো সারফেস টেনশন। এই কাল্পনিক লাইন আঁকলাম, তার দুদিকে একটা বল, যে বলটা কাজ করছে সেটাকেই আমি বলছি সারফেস টেনশন। এবার এখানটায় একটা ব্যাপার বলে রাখছি, যে যদি তোমার এই কাল্পনিক লাইনটা যদি তুমি এরকম না এঁকে একটু বেঁকে উল্টো দিকে আঁকতে, এটা তো বেঁকা এঁকেছি, ধরো তুমি এরকম আঁকতে, স্ট্রেট হতো বা এরকম হতো, এরম আঁকতে, তখন তোমার ডাইরেকশন তুমি যেদিকে আঁকো না কেন সেই কাল্পনিক লাইনের দুদিকে বল কাজ করবে। বা তুমি আরো ভালোভাবে ভাবতে পারো যে লিকুইড, এটা তো আমার জাস্ট ডেফিনেশনটা বললাম, অ্যাকচুয়ালি তোমার মনে হবে যে লিকুইড সারফেসটা যদি গোল হয়, তাহলে যে বলটা রয়েছে সেটা তোমার এরকম ভাবে চারদিকে টান টান অবস্থা, মানে লিকুইডের বাইরের দিকে চারদিকে এরকম ভাবে টান টান করে লিকুইডের সারফেসটাকে রাখার চেষ্টা করছে, এরকম তোমার একটা ফোর্স কাজ করছে, এইটাকেই আমি বলছি সারফেস টেনশন ফোর্স। এটার একটা এক্সপেরিমেন্ট তোমরা যদি দেখো, এই এক্সপেরিমেন্টটা ইউটিউবে দেখায় বা অন্যান্য ছোটবেলায় অনেক ওইসব সায়েন্সের জিনিস হতো সেখানটায় আমরা দেখেছি, এইটা একটা কমন এক্সপেরিমেন্ট। ধরো তুমি একটা বিকারের মধ্যে, একটা বিকার মানে একটা কোনো একটা গ্লাস বা বিকার কিছু একটা নিলে, তার মধ্যে তুমি জল রাখলে, ঠিক আছে, এবার জলের তো সারফেস টেনশন রয়েছে, এখানে জলটা রয়েছে, ধরো জলের মধ্যে তুমি কিছু কাঠের গুঁড়ো বা কিছু একটা ফেলে রাখলে, কাঠের গুঁড়ো হোক, কোনো একটা এমন পাউডার হোক যেটা তোমার জলের মধ্যে ভাসবে, অনেক অ্যামাউন্ট বেশ জলের মধ্যে ভাসছে। এবার কি হবে যদি তুমি জলের ঠিক মিডিলে এক ফোঁটা সাবান জল ফেলে দাও, তুমি যদি জলের ঠিক এই মিডিলে এক ফোঁটা তুমি কোনো একটা ইয়ে করে ড্রপার করে যদি তুমি একটা সাবান জল ফেলে দাও, তাহলে কি হবে? একটা ড্রপার করে ধরো তুমি একটু সাবান জল ফেলে দিলে, তখন কি হবে? যখনই তুমি এই ড্রপটা মাঝখানে পড়বে, তুমি দেখবে এই কাঠের গুঁড়োগুলো কি হচ্ছে, সাইডে সাইডে সরে যাচ্ছে। যখনই এই কাঠের গুঁড়োগুলো মাঝখানে পড়বে, এই তুমি মানে ঠিক যদি মাঝখানে এই ড্রপটা ফেলো, এই সাবান জলের ড্রপটা ঠিক মাঝখানে বা সাবানের, তো তখনই হবে কি, বা এটা অ্যালকোহলও হতে পারে, এটা অ্যালকোহলের ড্রপও হতে পারে, অর অ্যালকোহল ড্রপ, তুমি দেখবে যে কাঠের গুঁড়োগুলো একদম সাইডে সরে গেল, একদম সাইডের এই জায়গাগুলোতে সরে গেল, মাঝখানটা ফাঁকা হয়ে গেল। তো এই এক্সপেরিমেন্টটা দেখবে খুব দেখায়, এই এক্সপেরিমেন্টটা খুব ইউজ করা হয়, এটা একটা সারফেস টেনশনের একটা এক্সাম্পল, ঠিক আছে, যে এরকম ভাবে লিকুইডটা টান টান হয়ে রয়েছে, যেমনি একটা সাবান জল বা অ্যালকোহলের একটা বিন্দু তুমি এই মাঝখানে ফেললে, তেমনি আমি দেখবো কি এই যে কাঠের গুঁড়োটা জলের মধ্যে ভাসছিল, সকলে মিলে একটা সাইডে চলে গেল, একবারে গোল হয়ে সাইডে চলে গেল। সবগুলো এরকম ভাবে তুমি দেখবে, আমি সাইডে আঁকছি, যে কাঠের গুঁড়োগুলো সব সাইডে চলে গেল, এক সাইডে। তো এইটাই প্রমাণ হচ্ছে যে সারফেস টেনশন। এবার তাহলে কেন হলো এই ঘটনাটা, এই ঘটনাটা কেন ঘটলো? দেখবে কাঠের গুঁড়োগুলো সব গোল হয়ে সাইডে চলে গেছে, মাঝখানটা ফাঁকা করে দিয়েছে। তো এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে যে সারফেস টেনশনটা, যখনই তুমি সাবান জল দিচ্ছ, জলের সারফেস টেনশনটা ব্রেক হয়ে যাচ্ছে। এবার যতক্ষণ সাবান জলটা ছিল, এই জলের যে উপরের যে স্তরটা, যে উপরের যে লেয়ারটা, সেই লেয়ারের উপরে কিন্তু আমার কাঠের গুঁড়োগুলো ভাসছিল, মানে আটকে ছিল বলতে পারো, ঠিক আছে। সাবান জলটা মাঝখানে পড়াতেই কি হয়ে যাচ্ছে, যেহেতু আমার ওই লেয়ারটা ভেঙে যাচ্ছে, আর ওই লেয়ারটা কোন দিকে সরার চেষ্টা করবে, যেমন তোমাদের এই ছবিটায় দেখালাম যে লেয়ারটা আমার সব দিকে টান টান ভাবে ইউজ হওয়ার চেষ্টা করছে, যেমনি লেয়ারটা ভেঙে যাবে সেটা আমার এইদিকে চারদিকে ছড়িয়ে পড়ার চেষ্টা করবে। ফলে হবে কি, এই যে কাঠের গুঁড়োগুলো যেগুলো এই লেয়ারটার উপর ভাসছিল, সেইগুলো আমার একদম সাইডে সাইডে এইভাবে সরে যাবে। তো এইটা দেখবে তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারবে এই জিনিসটা, সারফেস টেনশন এক্সপেরিমেন্ট বলে তোমরা সার্চ করবে, সারফেস টেনশন এক্সপেরিমেন্ট। খুব দেখা এই জিনিসটা, হ্যাঁ। তো যাই হোক, তো এইটা ছিল আমাদের সারফেস টেনশনের মেন আইডিয়া।
আচ্ছা এখানে একটা, এবার সারফেস টেনশন থেকে, আচ্ছা খেয়াল রাখবে ডাইমেনশনটা কি হচ্ছে, ডাইমেনশনটা হচ্ছে আমার, যেহেতু এটা ফোর্স পার ইউনিট লেন্থ, ডাইমেনশন অফ সারফেস টেনশন আমার কি হচ্ছে, ডাইমেনশন বা মাত্রা যেটাকে বলি, সারফেস টেনশনকে, আচ্ছা সারফেস টেনশনকে টি দিয়ে ডিনোট করা হয় বা এস দিয়ে ডিনোট করা হয়, আমরা ধরো টি দিয়ে ইউজ করছি, আমরা টি ইউজ করেই ডিনোট করব সারফেস টেনশন টি, ঠিক আছে। অনেক বইতে দেখবে সারফেস টেনশন এস দিয়েছে, অনেক বইতে দেখবে টি দিয়েছে, ধরো আমরা টি ইউজ করি আপাতত। তো সারফেস টেনশনের মাত্রা কি হবে, যেহেতু এটা ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে এফ বাই এল হবে, তাহলে এটা কি হয়ে যাবে বলো মাত্রাটা, ml to the power minus 2. এল জিরো হয়ে যাবে, ফোর্স না, মানে এলটা থাকবে না, বা তুমি এটাও লিখতে পারো এম টি টু দি পাওয়ার মাইনাস টু, কারণ ফোর্সটা থাকছে, ফোর্স কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তার থেকে ওপরে এল আছে নিচে এল আছে কেটে দাও, তাহলে এল টু দি পাওয়ার জিরো হয়ে গেল, বা এম টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তো এটা হচ্ছে সারফেস টেনশনের মাত্রা। আচ্ছা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আগের বার এসেছিল, কাদের এসেছিল মনে নেই, আইদার মানে পিওর পাসদের এসেছিল বা অনার্স পাসদের এসেছিল, গিভ দ্য মলিকিউলার থিওরি, বড় 4 নম্বরের না 4 নম্বরের মনে হয় প্রশ্ন ছিল, গিভ দ্য মলিকিউলার থিওরি, থিওরি অফ সারফেস টেনশন, পৃষ্ঠটানের আণবিক ব্যাখ্যা দাও। এটা মোটামুটি মোস্ট প্রবাবলি 4 নম্বরের প্রশ্ন হয়তো এসেছিল আগের বার, আগের বারের কোশ্চেন 2021 মোস্ট প্রবাবলি জিইদেরই এসেছিল, আমার মনে পড়ছে না, দেখতে হবে কোশ্চেনটা, জিইদের এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। তো এইটার লেখা রয়েছে আমাদের, আমি যে নোটটা দিয়েছি দেখবে ওখানে দেওয়া রয়েছে, জিনিসটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, লিখতে হবে যদি এটা দেয় সবার আগে এই ছবিটা আঁকতে হবে, এই পিকচারটা আঁকতে হবে, আর এই পিকচারটা এঁকে তোমাদেরকে লিখতে হবে। কি ঘটনাটা ঘটছে দেখো এইখানটায়, সারফেস টেনশনের মেন, আচ্ছা তার আগে তোমাদের আরো একটা প্রশ্ন আছে, সেটাও তোমাদের একটু ডিসকাস করা উচিত, দু ধরনের ফোর্স হয়, এইটাও 2 নম্বরের প্রশ্নই আসে, হোয়াট ডু ইউ মিন বাই কোহেসিভ ফোর্স অ্যান্ড অ্যাডহেসিভ ফোর্স। সংশক্তি ও সংশক্তি ও আঞ্জন শক্তি মোস্ট প্রবাবলি, আসঞ্জন বল। আসঞ্জন না, সরি হুম। সরি সরি সরি, আমার মনে পড়ছিল না, সংশক্তিটা মনে ছিল, অন্যটা মনে পড়ছিল, আসঞ্জন না, আসঞ্জন, আসঞ্জন বল বলতে কি বোঝো, এইটাও তোমাদের 2 নম্বরের প্রশ্নতে আসতে পারে, ঠিক আছে। তো খেয়াল রাখবে যে কোহেসিভ ফোর্স যেটা আছে, কোহেসিভ ফোর্স যেটা, সেটাকে হচ্ছে সংশক্তি, মানে কি এটা হচ্ছে সেম মলিকিউলস, একই একই অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেইটাকে বলছে সংশক্তি বা কোহেসিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন সেম মলিকিউলস, বিটুইন সেম মলিকিউলস, সেম টাইপ অফ মলিকিউল, সেম মলিকিউলস দেওয়াই ভালো, একই একই অণুর মধ্যে একই, সরি
একই ধরনের অণুর মধ্যে আকর্ষণ বল। আর অন্যটা হচ্ছে অ্যাডহেসিভ বা আসঞ্জন বল। এটা কি? এটা হচ্ছে অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন ডিফারেন্ট মলিকিউলস। একটু লিখতে হবে, 2 নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে একটুখানি কিন্তু কথা লিখতে হবে। এরকম যেভাবে আমি লিখলাম, আমি কিন্তু জাস্ট পয়েন্টটা বলে দিচ্ছি, এইটুকুনি পয়েন্ট বললে চলবে না, কিন্তু একটুখানি গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে তো? অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন ডিফারেন্ট মলিকিউলস। পিডিএফ এর মধ্যে লেখা আছে কি? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ পিডিএফ এ স্যার থাকা পিডিএফ উচিত, পিডিএফ এ থাকা উচিত। কিছুই না, একটুখানি গুছিয়ে লিখবে জাস্ট এরকম করে যে কোহেসিভ ফোর্স ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন সেম টাইপ অফ মলিকিউলস, এরকম ভাবে একটুখানি লিখতে হবে। বুঝতে পারলে তো? একটুখানি দুটিতেই তো কথা অ্যাড করা, 2-3টে ওয়ার্ড অ্যাড করা, বিটুইন ডিফারেন্ট মলিকিউলস, দুটি আলাদা ধরনের অণুর মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাডহেসিভটা মনে রাখার, অনেক সময় মনে থাকে না, মনে রাখার একটা পদ্ধতি আছে, খেয়াল করবে ফেভিকলের যে অ্যাড দিত না, ওটাকে ফেভিকল অ্যাডহেসিভ বলে। তো ফেভিকল হচ্ছে আঠা মানে হচ্ছে যে দুটো আলাদা জিনিসকে জুড়ে দেয়। তো এখান থেকেই তোমরা মাথায় রাখতে পারবে যে অ্যাডহেসিভ যখনই কথাটা আসবে তাহলে বুঝতে হবে যে এটা আলাদা আলাদা মলিকিউলস এর মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে সেটাকে অ্যাডহেসিভ ফোর্স বলছে, অ্যাডহেসিভ ফোর্স অবভিয়াসলি, আর বা আসঞ্জন বল বলছে। ঠিক আছে তো? তো এটা খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে এইখান থেকে তাহলে এই পৃষ্ঠটানের ব্যাখ্যাটা আমরা করি। এইখানটায় দেখো যে জলের যে মলিকিউলস গুলো রয়েছে, জলের যে অণুগুলো রয়েছে, সেই জলের অণুগুলোর মধ্যে কোন টাইপের বল কাজ করবে? কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল কাজ করবে, তাই তো? তো এই যে যেটা রয়েছে, যে অণুটা জলের ভেতরে রয়েছে, একদম ভেতরের দিকে রয়েছে, তাকে will be attracted by all molecules, attracted by all molecules in all possible direction। খেয়াল করে দেখো, এই যে এখানটায় আমরা দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের যে জলের অণুটা, জলের ভেতরের দিকে থাকছে, যে জলের অণুটা আমার ভেতরে রয়েছে, জলের একদম নিচে রয়েছে, সেই অণুটাকে তার আশেপাশে যতগুলো জলের অণু রয়েছে তারা সবাই তাকে অ্যাট্রাক্ট করবে। কি টাইপের ফোর্স? কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল দিয়ে অ্যাট্রাক্ট করবে। আর যেহেতু এই এই একটা অণু যেটা ভেতরে রয়েছে, তাকে যেহেতু সবাই বাকি জলের ইয়েটা ঘিরে রয়েছে, বাকি সব অণুটা চারদিকে ঘিরে রেখেছে, তাই জন্য একে কিন্তু সব দিকে মানে সব দিকে একই অ্যামাউন্ট অ্যাট্রাকশন, মানে সব দিক দিয়ে একই সমান সে আকর্ষণ বল পাবে। ঠিক আছে তো? সব দিক দিয়ে সে একই পরিমাণ আকর্ষণ বল পাবে। কিন্তু যেইটা একটু ওপরে রয়েছে, এই বি অণুটাকে দেখো, বি অণুটা কিন্তু আমার তলের কাছে রয়েছে। এই অণুটা আমার কি সব দিকে সেম পরিমাণ অ্যাট্রাকশন পাবে নাকি ওপরের দিকে কম পাবে? ওপরের দিকে কম পাবে। হ্যাঁ, কারণ ওপরে কম অণু রয়েছে, ওপরে তো কম অণু রয়েছে তুলনামূলক, তাহলে will be attracted less in the upward direction।
ওপরের দিকে এই অণুটা ওপরের দিক থেকে কম পরিমাণ মানে অ্যাট্রাকশন পাচ্ছে, আর এইটাই কোনো অনলি বি অ্যাট্রাক্টেড ডাউনওয়ার্ডস, যেটা একদম সারফেসে রয়েছে, একদম তলের মধ্যে রয়েছে, তার উপরে কোনো জলের অণু নেই, তাহলে উইল বি অ্যাট্রাক্টেড অনলি ডাউনওয়ার্ডস। in downward direction only. এইটা যেটা রয়েছে সেটা শুধু আমার কোন দিকে অ্যাট্রাক্ট করছে, শুধু নিচের দিকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এবার বলো যে যদি আমার এই জলের যে সারফেস তল, তার মধ্যে যতগুলো অণু বা মলিকিউলস গুলো রয়েছে তারা সকলে শুধু নিচের দিকে অ্যাট্রাকশন পায়, তারা কি চেষ্টা করবে? তারা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে কিনা? তার দিকে একটা লব্ধি বল নিচের দিকে কাজ করছে, একটা রেজাল্টেন্ট ফোর্স নিচের দিকে তাকে এই অণুটাকে নিচের দিকে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু নিচে তো আরো অণু রয়েছে, তো নিচে কি সে যেতে পারবে? আলটিমেটলি আরো মলিকিউলস রয়েছে, জলের মলিকিউলস, তো তাদেরকে ঠেলে এসে নিচে যেতে পারবে? পারবে না। কিন্তু চেষ্টা তো করছে নিচে যাওয়া। তার ফলে হবে কি, মানে যেহেতু নিচে যেতে পারবে না, কারণ এরকম একটা কেস হয়ে যাচ্ছে, দেখো এর ওপর একটা নিচের দিকে একটা বল সে ব্যবহার করছে, যেটার জন্য সে নিচে যেতে চাইবে, এই রেজাল্টেন্ট একটা লব্ধি বল নিচে কাজ করছে, কিন্তু নিচে যেহেতু আরো মলিকিউলস রয়েছে, তারা কি করবে? তারা একটা বিকর্ষণ বল দেবে, তারা এটাকে উপরের দিকে ঠেলে পাঠাবার চেষ্টা করবে, নিচে আসতে দেবে না। তার কিন্তু এরা এই যতগুলো সারফেসের মধ্যে যতগুলো মলিকিউলস রয়েছে তারা তো নিচে যাওয়ার চেষ্টা করছে, তার ফলে হবে কি, তারা চেষ্টা করবে নিচে যাওয়ার, আর কিন্তু নিচে যেতে পারবে না। ওভারঅল হবে কি, তারা একটা টান টান একটা অবস্থা তৈরি করবে, একটা টান টান অবস্থা তৈরি করবে মলিকিউলস গুলো। বুঝতে পারছো তো জিনিসটা, যে তারা নিচে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, তো কিন্তু ওরা ক্রমাগত নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, তার ফলে একটা হয়ে যাচ্ছে কি, একটা ওপরের যে তলটা রয়েছে সেটা একটা টান টান একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই সারফেস টেনশন তৈরি হচ্ছে, এর জন্যই সারফেস টেনশনটা আসছে। জিনিসটা বুঝতে পারলে কি পারলে না বলো? এইটার ব্যাখ্যাটা লেখা রয়েছে, ব্যাখ্যাটা লেখা রয়েছে, মেন আইডিয়া এটাই। এই ছবিটা আঁকতে হবে প্রথম কথা, যে ছবিটা দেখবে, এই ছবিটা এঁকে তোমাকে জিনিসটাকে বোঝাতে হবে। যে প্রথমত যেটা বললাম সেটাই, যে ওপরের যে মলিকিউলস গুলো আছে, ওপরের যে অণুগুলো রয়েছে যেগুলো তলের মধ্যে রয়েছে, তারা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যেতে পারবে না, কারণ নিচে অন্যান্য মলিকিউলস গুলো রয়েছে, তারা বিকর্ষণ করবে, তার ফলে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, ফলে উপরের যে তলটা রয়েছে সেটা একটা টান টান অবস্থায় চলে আসবে, সেই ফলে আমার সারফেস টেনশনটা আসছে। 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে, যদি আসে যেরকম ভাবে আমি লিখে রেখেছি পিডিএফটায় দেখবে, ওইভাবে লিখে দিতে হবে কিন্তু। আর ছবি আঁকতে হবে অবভিয়াসলি, ছবি না আঁকলে নম্বর 4 থেকে 2 হয়ে যাবে, কারণ ছবি বেশি লোকে দেখতে চায়, যত পারবে ছবি আর ইকুয়েশন ভরাবে, খেয়াল রাখবে। আচ্ছা, এই কথাটা তোমাদের বলা উচিত ছিল। একটা জিনিস তোমাদের বলে রাখছি, যখনই কোনো ডেফিনেশন তোমাদের দেবে পরীক্ষাতে, এখন তোমরা ফিজিক্সের পার্টিকুলারলি ডেফিনেশন তোমাদের দিল, করবে কি, চেষ্টা যদি শুধু ডেফিনেশন আমরা কি করতাম, শুধু আমরা স্টেটমেন্টটা লিখে দিতাম কথার কথা, এখন চেষ্টা করবে ডেফিনেশনের সাথে যদি জিনিসটার কোনো রিলেটেড ফর্মুলা থাকে, ফর্মুলা লাগিয়ে দেবে। ডেফিনেশন তো লিখবে, প্লাস যদি কোনো ফর্মুলা থাকে ডেফিনেশনের, ফর্মুলা দেবে প্রথম কথা। যদি কোনো পিকচার থাকে, পিকচারও ড্র করবে। যত পারবে জিনিসটা লেখার চেষ্টা করবে, কিন্তু কম লিখলে কিন্তু নম্বর কমে যাবে, এটা কিন্তু তোমাদের বলে রাখছি। তোমরা যদি 2 নম্বর থাকে, ডিফাইন করতে বলেছে, তুমি শুধু ডেফিনেশনটা লিখে ছেড়ে দিলে, তোমার কিন্তু 2-তে 1 পাবে বা হাফ পাবে। তো মেনলি এখন তো সব থেকে বেশি তোমাদের ফর্মুলায় জোর দিতে হবে। অনেক ডেফিনেশন এমন আছে যেখানে ফর্মুলা, যেমন সারফেস টেনশনে সেরকম কোনো ফর্মুলা নেই, সেক্ষেত্রে তুমি ডেফিনেশনটা লিখলেই হয়ে যায়। কিন্তু যে জায়গাগুলোতে ফর্মুলার কেস আছে, সেখানে তোমার ফর্মুলাটা, টিচার ফর্মুলা দেখতে চাইছে, তুমি ফর্মুলাটা নিশ্চয়ই দেবে। ডেফিনেশন হাতে লিখবা, শুধু ফর্মুলা লিখে ছেড়ে দিলেও হবে না, ডেফিনেশনটা তো লিখতেই হবে, তারপর ফর্মুলাটা লিখতে হবে, কিন্তু না হলে ফুল মার্কস কিন্তু পাবে না। আর যদি কোনো পিকচার থাকে সেটাও এঁকে দেবে, অ্যাডিশন আরো নম্বর হয়ে যাবে। অনেক টিচাররা পিকচার দেখতে চায় না, কিন্তু এঁকে দিলে অবভিয়াসলি নম্বরটা মানে চান্স কম থাকবে, অনেকে তো আবার নম্বর দিতে চায় না, সেই অবস্থাতে তোমরা একটু নম্বর পেয়ে যেতে পারো। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল আশা করি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি
এইটা হয়েছে পৃষ্ঠটানের। আচ্ছা, কিছু এক্সাম্পল তোমাদেরকে বলে রাখি পৃষ্ঠটানের এক্সাম্পল, যেটা বললাম আর কি, যে আচ্ছা সাবান জল কেন ইউজ করা হয়, এই এইগুলো সম্ভবত দেওয়া রয়েছে। কেন আমরা ডিটারজেন্ট ইউজ করি, মানে কাপড় কাচার জন্য ডিটারজেন্ট কেন ইউজ করি, এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। ছোট মানে যদি ক্লাস 11-এ যদি সারফেস টেনশন পড়ো, ক্লাস 11-এর বইতে তুমি এটা নিশ্চয়ই পাবে। ওয়াই সোপ ওয়াটার or detergent is used, সাবান বা ডিটারজেন্ট কেন ব্যবহার হয়, সে ময়লা কাপড় কাচতে বলো, গা ধুতে বলো, যাই হোক কেন আমরা এইটাকে ইউজ করি, তার কারণ হচ্ছে এই যে সোপ বা ডিটারজেন্ট যেটা আছে সেটা সারফেস টেনশনকে ব্রেক করে দেয়। যে ময়লাটা ডাস্ট পার্টিকেলস যেগুলো লেগে থাকে, ডাস্ট পার্টিকেলস গুলো লেগে থাকে, আর ডাস্ট পার্টিকেলস যেগুলো আছে সেগুলো আমার জলের সারফেস টেনশনের জন্য তার উপরে ভাসে, ঠিক আছে? তো ডাস্ট পার্টিকেলস গুলো যেহেতু জলের সারফেস টেনশন রয়েছে, তার ফলে হবে কি, ওই সারফেস টেনশনের জন্য জলটা কিন্তু ডাস্ট পার্টিকেলস গুলোকে রিমুভ করতে পারছে না। The dust particles are not removed easily by normal water. একদম, হ্যাঁ অবভিয়াসলি একদম করতে পারে না, তাহলে তো নিশ্চয়ই কিছু পরিমাণ হয়, কিন্তু তাও কিছু পরিমাণ ডাস্ট লেগে থাকে। মানে খুবই, যদি তুমি ভাবো মানে ধরো হাতে খুব প্রচন্ড কাদা লেগেছে, তুমি একটু হাত ধুলে, তো হাত ধোয়ার ফলে হবে কি, তোমার অনেকটা নোংরা হাত থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু একদম হয়তো খুব কম অ্যামাউন্ট অফ মানে ডাস্ট তোমার হাতে কিন্তু থেকে যাবে। তার কেন, কারণ কি, যে যে জলের যে সারফেস টেনশনে আছে, সেই সারফেস টেনশনের জন্য সেই জলের মানে যে জলটা যাচ্ছে, যখন তুমি হাত ধুচ্ছ জলটা ওই ডাস্ট পার্টিকেলের উপর দিয়ে চলে যাচ্ছে, ওটাকে ধুয়ে নিয়ে যেতে পারছে না। তো ডাস্ট পার্টিকেলস আর নট রিমুভড ইজিলি বাই নর্মাল ওয়াটার ডিউ টু দ্য সারফেস টেনশন অফ ওয়াটার, ডিউ টু its surface, due to the surface tension of water. এই জিনিসটা যারা বাংলার নোটটা দিয়েছি না, বাংলার নোটে তুমি দেখবে এটা লেখা রয়েছে যে ময়লা কাপড় ধুতে সাবান জল ব্যবহার করা হয় কেন, দেখো ওখানে একটা এরকম ভাবে প্রশ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তো ওইখানে তোমরা পেয়ে যাবে। ইংলিশে আমি নোটে আমার মনে নেই এটা আছে কিনা, তাই আমি লিখে দিচ্ছি একটুখানি, ঠিক আছে? The dust particles are not removed by easily by normal water due to surface tension of water, hence detergent are used, hence soap or detergent are used which breaks this surface tension. যখন তুমি ডিটারজেন্ট বা সোপ ব্যবহার করছো তখন কি হচ্ছে, এই সারফেস টেনশনটা ভেঙে যাচ্ছে জলের মধ্যে, বা ব্রেকস বলবো না, রিডিউসেস দিস সারফেস টেনশন বলাটা বেশি ভালো হবে, which reduces this surface tension. So and thus to clean properly. ঠিক আছে, এটা তোমরা বাংলা নোটটায় দেখবে দেওয়া রয়েছে, ময়লা জামা কাপড় একটা কোশ্চেন দেওয়া রয়েছে, ময়লা জামা কাপড় ধুতে সাবান জল ব্যবহার করা হয় কেন, ঠিক আছে?
আচ্ছা, এরপরের টপিকটায় চলে আসছি। এইটা বলছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ। এইটাতেও প্রচুর লেখালেখির কেস আছে, লেখালেখিগুলো দেখবে নোটের মধ্যে দেওয়া রয়েছে। স্পর্শকোণ, ঠিক আছে। ছবিটা মনে হয় তোমরা চেনা চেনা লাগছে, এরম ছবি দেখেছো কি? এটা হচ্ছে আমার সলিড সারফেস, আর এটা আমার হচ্ছে লিকুইড। এবার সলিড সারফেসের ওপর লিকুইডটা যখন তুমি ফেলবে, খুব ইম্পর্টেন্ট, এবার তখন লিকুইডটা আর সলিড সারফেসটা, লিকুইডটার শেপ সলিড সারফেসের ওপর কিরাম হবে সেটা ডিপেন্ড করবে যে তুমি কি লিকুইড ইউজ করছো আর কি সলিড সারফেস ইউজ করছো। আলাদা আলাদা টাইপের লিকুইড আর আলাদা আলাদা টাইপের সলিড সারফেসের জন্য লিকুইডের শেপটা আলাদা আলাদা রকম হবে। আর এই লিকুইডের শেপটা বোঝার জন্য এখানে একটা আমরা কনসেপ্ট আনছি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ, যেটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই যে থিটাটা তোমরা দেখতে পাচ্ছ, এই থিটাটাকে আমরা বলছি হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ। কিভাবে হচ্ছে ব্যাপারটা বোঝো। এখানটায় আমরা করছি কি, তিন রকম সারফেস টেনশনকে আমরা নিয়ে আসছি। তিন রকম সারফেস টেনশন। একটা সারফেস টেনশন তোমার কাজ করছে হচ্ছে লিকুইডটা, আচ্ছা লিকুইডটাকে আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করছি, সলিড সারফেসটাকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই যে একটা সারফেস টেনশন কাজ করছে লিকুইড আর সলিড সারফেসের মধ্যে, খেয়াল রাখবে একটা সারফেস টেনশন কাজ করছে লিকুইড আর সলিড সারফেসের মধ্যে, সেইটাকে আমি এইটা দেখাচ্ছি এস এল, টি এস এল। অ্যারোর দিকটা দেখো, এই অ্যারোটা হচ্ছে একটা সারফেস টেনশন, মানে এই পয়েন্টে সারফেস টেনশনটা কত। তিন রকম সারফেস টেনশন হবে, একটা হচ্ছে যেটা সলিড আর লিকুইডের মধ্যে কাজ করছে, সেটাকে আমি নাম দিলাম টিএসএল, সলিড অ্যান্ড লিকুইড সারফেস। আর একটা যেটা আছে বাইরের, এখানে আমার এয়ার রয়েছে, এয়ার রয়েছে, এয়ারটাকে আমি গ্যাস বলবো, গ্যাস, গ্যাস বা জি বলতে পারি, ঠিক আছে। তো এইখানটায় আমার সলিড আর গ্যাসের মধ্যে একটা সারফেস টেনশন থাকবে, যেটাকে আমি নাম দিচ্ছি টিএসজি, সলিড আর কি বলে গ্যাসের মধ্যে একটা সারফেস টেনশন। তাহলে এই সারফেস টেনশন এইটা কার, এইটা কার কার মধ্যে হবে, এই অ্যারোটা সলিড লিকুইড, লিকুইড আর গ্যাস, অবভিয়াসলি লিকুইড আর গ্যাস, এল এলজি, ঠিক আছে। এবার এই এলজি আর এলএস এর মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার কি বলে সলিড, এলজি আর এলএস এর মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার, সরি এলজি আর এলএস, টিএলজি আর টিএলএস এদের মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এবার এইখানটায় ডিফারেন্সটা দেখো কিরকম ভাবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টকে আমরা কিভাবে বার করতে পারবো। তোমরা খেয়াল করে দেখো, আমরা ভেক্টরে যেহেতু সারফেস টেনশন একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করে, এটা তো একটা ভেক্টর, তাহলে এই অ্যারোটার তুমি যদি প্রজেকশন নাও, এই বরাবর তুমি যদি একটা প্রজেকশন নাও, এইটা থিটা এটা এলজি, তাহলে এইটুকুনি এই ভেক্টরটাকে আমি কি নাম দিতে পারি, টিএলজি কস থিটা লিখতে পারি কি পারি না বলো, এই বরাবর। হ্যাঁ স্যার। তাহলে যদি আবার এই বরাবর টিএলজি কস থিটা কাজ করে, টিএলজি কস থিটা দেখো, টিএলএস যেটা হচ্ছে সলিড আর লিকুইডের সারফেস টেনশন, আর টিএলজি কস থিটা এই বরাবর কাজ করছে, আর উল্টো দিকে কাজ করছে টিএসজি। তাহলে সেক্ষেত্রে আমরা এইটা ফর্মুলাটা লিখতে পারবো যে টিএলজি কস থিটা, টিএলজি কস থিটা মাইনাস, সরি প্লাস করে দিই, প্লাস টিএলএস টিএসএল, সরি টিএসএল ইকুয়ালস টু টিএসজি। যেহেতু টিএসজিটা উল্টো দিকে আছে আর এরা দুজন এইদিকে আছে, তাই জন্য আমরা এখানটায় বলতে ধরতে পারি কি, যে টিএলজি কস থিটা প্লাস টিএলএস টিএসএল ইকুয়ালস টু টিএসজি। এখান থেকে আমি কস থিটার মান কত বার করতে পারি, এখান থেকে আমার কস থিটার মান বেরোবে হচ্ছে টিএসজি মাইনাস টিএসএল বাই এলজি, টিএলজি। এটা হচ্ছে আমার cos থিটার মান। এইখান থেকে তুমি cos থিটাটাকে বার করবে,
cos থিটাটাকে বার করলেই তুমি থিটাটাকে বার করলেই তুমি কি পেয়ে যাচ্ছ, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছ। এবার যদি থিটাটা আমার এবার দেখো এইখানটায় একটা কেস রয়েছে, সেটা কি হচ্ছে, যদি টিএসজি যেটা রয়েছে, টিএস এখানে একটা জিনিস দেখাই যাচ্ছে এই ফর্মুলা থেকে, যদি টিএসজি আমার গ্রেটার দেন, ইফ টিএসজি গ্রেটার দেন টিএসএল, টিএসজি ইজ গ্রেটার দেন গ্রেটার করব, হ্যাঁ গ্রেটার দেন টিএসএল হয়, টিএসজি যদি আমার মনে হয় একটু ভুল করলাম না, টিএসজি আর টিএসএল ঠিকই আছে, হ্যাঁ টিএসজি যদি গ্রেটার দেন টিএসএল হয় তাহলে আমার cos থিটাটা আমার কি পাচ্ছি, পজিটিভ হবে, cos থিটা পজিটিভ, cos থিটা গ্রেটার দেন 0 হবে, ঠিক কি না, পজিটিভ হবে। এই ফর্মুলাটা দেখো, টিএসজি যদি টিএসএল এর থেকে বড় হয় তাহলে এই পুরো ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে cos থিটা পজিটিভ হচ্ছে। এবার একটুখানি ভেবে বলো তো, যদি cos থিটা পজিটিভ হওয়া মানে কি, আমার ভ্যালুটা কোন দিকে আছে, 90 ডিগ্রির বেশি না 90 ডিগ্রির কম? 90 ডিগ্রি কম হবে। হ্যাঁ, কারণ থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে আমার স্পর্শক কোণ যেটা আছে সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। অ্যাকিউট অ্যাঙ্গেলের বাংলা কি গো? সূক্ষ্ম কোণ। হ্যাঁ, সূক্ষ্ম কোণ হবে এটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে যদি আমার কখন হয়, যদি আমার cos থিটা মানে এসজি যেটা আছে এইটা আমার বড় হয়, টিএসজিটা বড় হয়, সেক্ষেত্রে আমার থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যাবে। আর অন্য এখানটায় কি আছে, আরেকটা কেস কি হতে পারে, আরেকটা কেস হতে পারে পাশে লিখলাম, আচ্ছা এইটা কখন হবে, এইটা কেসটা হয় নরমালি ওয়াটার অ্যান্ড গ্লাস। তুমি যদি সলিডটাকে গ্লাস নাও, সলিডটাকে গ্লাস হিসাবে নাও আর ওয়াটার নাও লিকুইড হিসাবে, সেক্ষেত্রে তুমি এই জিনিসটা হবে, সেক্ষেত্রে তোমার টিএসজি মানে সলিড আর গ্যাসের সারফেস টেনশনটা তোমার সলিড আর লিকুইডের সারফেস টেনশনের থেকে বড় হয়ে যাবে, ফলে আমার cos থিটাটা গ্রেটার দেন 1 হবে, থিটাটা লেস দেন 90 ডিগ্রি হয়ে যাবে, তো সরি গ্রেটার দেন 0 হবে আর থিটাটা লেস দেন 90 ডিগ্রি হয়ে যাবে। এই যে গ্লাস আর ওয়াটারের কেসটা তোমরা দেখতে পারো, অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করেছে। ঠিক আছে, এরকম ছবি হবে। কিন্তু তোমরা যদি পারদ দাও, আর এইটা একটা মজার জিনিস রয়েছে, পারদ যখন তোমরা যদি কখনো এক্সপেরিমেন্ট করে থাকো বা দেখে থাকো, যে পারদ যদি মাটিতে পড়ে যায় তো পারদগুলো একদম স্টিলের বলের মতো গোল গোল হয়ে যায়, পারদগুলোকে দেখবে একদম স্টিলের বলের মতো গোল গোল হয়ে যাচ্ছে, কিন্তু হাত দিয়ে তুলতে পারবে না, অবশ্য হাত দেওয়া উচিত না, মার্কারি একটুখানি পয়জনাস হয়, কিন্তু দেখবে তোমরা ওটাকে উঠাতে পারছো না, কিছু দিয়ে ওঠাতে পারছো না, ওটা জলের মতো ইয়ে হচ্ছে, কিন্তু মাটিতে যখন পড়ছে খুব সুন্দর দেখে মনে হচ্ছে স্টিলের বল, মানে হুট করে দেখলে বুঝতে পারবে না যে ওটা পারদ পড়ে আছে নাকি কোনো স্টিলের বল পড়ে রয়েছে। তো পারদের ক্ষেত্রে কি হচ্ছে, পারদের ক্ষেত্রে অবভিয়াসলি আমার যদি এই ফর্মুলাটায় দেখো, ইন কেস অফ মার্কারি অ্যান্ড গ্লাস, মার্কারি in case of mercury and glass, সেক্ষেত্রে আমার জিনিসটা কি হয়ে যাচ্ছে, আমার এই যে টিএসজি যেটা আছে সেটা আমার ছোট হয়ে যাচ্ছে টিএসএল এর থেকে, টিএসজি হয়ে যাচ্ছে আমার টিএসএল এর থেকে ছোট, তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার cos থিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, লেস দেন 0 মানে নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে, আর cos থিটা নেগেটিভ হওয়া মানে হচ্ছে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, মানে অবটিউস অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। এবার তোমরা দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি, আর এখানটায় থিটাটা দেখো, থিটাটা সবসময় নিতে হবে তোমাকে লিকুইড আর সলিডের মধ্যে দিয়ে, থিটার এই অ্যাঙ্গেলটা ধরবে সবসময়, মানে এইটাকে থিটা ধরলে হবে না, কিন্তু এটাকে থিটা ধরতে পারবে না, থিটাকে সবসময় এই লিকুইড আর সলিডের মধ্যে দিয়ে ধরতে হবে। তো সেই অবস্থায় দেখো থিটাটা এখানটায় কিরাম হচ্ছে, আমার গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে,
তাই কারণে পারদের যে আছে, পারদ খুব সুন্দরভাবে একটা বল শেপ হয়ে তোমার পড়ে থাকবে ইয়ের মধ্যে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। তো এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা ইম্পর্টেন্ট পার্ট, পার্টিকুলারলি এই অংশটা এখান থেকে তোমরা দেখতে পারো। একই রকম ভাবে আরেকটা জিনিস আছে, পেজ ছেড়েছি কেন? আচ্ছা, আর একটা কেস আছে, এটাও অনেক সময় প্রশ্ন আসে, নিউম্যানস ট্রায়াঙ্গেল। নিউম্যানস ট্রায়াঙ্গেল বা এটাকে বাংলায় আমি দেখেছিলাম নয়ম্যান লেখা ছিল, নয়ম্যানের ত্রিভুজ। তো এইটা কি জিনিস সেটা একটুখানি বলে দিই। এইটা ঠিক এই আগের কেসটার মতোই, ঠিক এই আগের কেসটার মতোই। এখানে আমি একটা সারফেস নিয়েছিলাম, সেই সারফেসের মধ্যে আমি কি ধরেছিলাম, একটা জলের মানে একটা তরল রয়েছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা দুখানা তরল ধরছি। এক্ষেত্রে আমরা করছি কি, আমরা দুখানা তরল ধরছি। ধরো জল রয়েছে, জল রয়েছে, জলের মধ্যে তুমি আরেক প্রকার কোনো একটা তরল তুমি ফেলে দিয়েছো। জলের মধ্যে তুমি আরেক প্রকার কোনো একটা তরল, কোনো একটা লিকুইড তুমি ফেলে দিয়েছো। তো এবার সেই যে তরলটাকে তুমি ফেলে দিয়েছো তার মধ্যে কি হবে, সেটা জলের মধ্যে, এটা ধরো আমার লিকুইড 1, বা এটাকে নাম দাও লিকুইড 2, আর এইটা হচ্ছে আমার লিকুইড 1, লিকুইড 1। এবার এই একটা তরলের ওপর অন্য একটি তরল, একটা তরলের ওপর অন্য একটি তরল, সেটা কিরকম ভাবে মানে কি আকার থাকবে সেইটা বোঝার জন্য আমরা এই একটা নিউম্যান ত্রিভুজ আমরা বানাই। সেটার মধ্যে হচ্ছে কি, দেখো যে পয়েন্টটা তুমি ধরো, এই পয়েন্টটাকে তুমি ধরছো, এই পয়েন্টের উপর কি কি সারফেস টেনশন কাজ করছে। এইটা ধরো আমার, এটা হচ্ছে লিকুইড 2, তুমি যদি খেয়াল করো যেটা বললাম যে এইটা হচ্ছে আমার লিকুইড, এটা হচ্ছে লিকুইড 2, আর এইটা হচ্ছে আমার লিকুইড 1, এটা হচ্ছে আমার লিকুইড 1। 2 আর 1 কে আমি এইভাবে মার্ক করলাম। তাহলে আর ওপরটা আমার অবভিয়াসলি রয়েছে এয়ার, হাওয়া রয়েছে, গ্যাস রয়েছে। তাহলে আমার এখানটায় দু রকম ফোর্স কাজ করবে, তিন রকম ফোর্স কাজ করবে, ঠিক আগের কেসটার মতো। এই পয়েন্টটা তুমি ধরো, এখানে একটা ফোর্স কাজ করছে সারফেস টেনশন ফোর্স, যেটা আমার হাওয়া আর এই সেকেন্ড লিকুইড আর হাওয়ার মধ্যে সারফেস টেনশন, সেকেন্ড লিকুইড আর হাওয়ার মধ্যে সারফেস টেনশন। জি আমি নিচ্ছি, এই এয়ার কে আমি গ্যাস হিসাবে ধরছি, তাই জন্য এটাকে আমি জি ধরছি, তাই 2sg আমার এই বরাবর কাজ করছে। এই বরাবর যে সারফেস টেনশনটা কাজ করবে সেটা কি হবে বলতো, সেটা কাদের মধ্যে রয়েছে, এই বরাবর সারফেস টেনশন যেটা কাজ করছে, 1 আর জি। 1 আর জি এর মধ্যে, গ্যাস আর 1 নম্বর লিকুইডে, তাহলে এটাকে T1g নাম দেবো। আর এই বরাবর যে সারফেস টেনশনটা কাজ করবে সেটা হয়ে যাবে আমার T12। 1 নম্বর আর 2 নম্বর লিকুইডের মধ্যে যে সারফেস টেনশনটা কাজ করছে সেটা হচ্ছে এই বরাবর T12। এবার মজার ব্যাপারটা হয়েছে, এই যে তিনটে ভেক্টর আমি পাচ্ছি, এই তিনটে ভেক্টরকে দিয়ে আমি একটা কি বানাতে পারি, আমি একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি। কিরম ভাবে ট্রায়াঙ্গেলটা বানাবো, তুমি দেখো এইখান, আর এইগুলোর মানে শেপ ঠিক ওরকমই হবে যাতে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়। যেমন T2g টাকে তুমি এখানে নাও, T2g এই বরাবর নিলাম, টি T1g টাকে তুমি এই বরাবর নাও, এটা হচ্ছে T1g টা, আর T12 যেটা আছে সেটাকে তুমি এই বরাবর নিয়ে নাও, T1। তাহলে দেখো ট্রায়াঙ্গেল ফর্ম হলো কিনা। এই ট্রায়াঙ্গেলটাকেই বলা হয় নিউম্যানস ট্রায়াঙ্গেল বা নিউম্যান ত্রিভুজ। বা নয়ম্যান ত্রিভুজ।
ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা কিভাবে ফর্ম করেছি দেখে নাও। এইটা সবসময় ট্রায়াঙ্গেলই হবে, মানে এমন এই অ্যারোগুলো ঠিক যতটা ধরো টি2টা বড় হলে টি2জিটা বড় হলে এই অ্যারোটা বড় হবে, সেক্ষেত্রে বাকি দুটো অ্যারো ওইভাবেই চেঞ্জ হবে যাতে সবসময় ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়। ঠিক আছে, তো এরকম ভাবে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে। এই ট্রায়াঙ্গেলের শেপটা আমাকে বোঝাচ্ছে যে আমার এই জলটা কিরকম ভাবে থাকবে, এই সারফেসের মধ্যে কিরকম ভাবে থাকবে। ঠিক আছে, এবার কি হবে যদি আমার একটা কেস ছিল, দাঁড়া ওটা ভুলে গেলাম, টিএসজি তো কি যেন কেসটা হয়, এইটা যদি ইকুয়াল হতে হয়, যদি ইকুইলিব্রিয়াম চলে আসে, হ্যাঁ নর্মালি হবে কি, হ্যাঁ সেটাই সে মনে পড়েছে, নর্মালি হবে কি এই ট্রায়াঙ্গেলটা ফর্ম যদি হয়, কথার কথা বলছি, একটু ভুল বললাম, এই এই ট্রায়াঙ্গেলটা যদি ফর্ম হয়, যদি এই নিউম্যান ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়, তাহলে আমি বলতে পারি কি যে আমার এই যে প্রথম লিকুইডটা দ্বিতীয় লিকুইডের মধ্যে কিরাম ভাবে থাকবে, মানে ইকুইলিব্রিয়ামে থাকবে যদি আমার এই ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়, মানে টিএস এই ভ্যালুগুলো টি1জি টি2জি আর টি12 এই ভেক্টরগুলো যদি এরকম হয় যাতে আমার এই ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে লিকুইড 1 যেটা আছে সেটা 2 এর মধ্যে ইকুইলিব্রিয়াম ভাবে এইভাবে একটা বিন্দু তৈরি হয়ে থাকবে। ঠিক আছে, তো যদি এটা না হয়, যদি এটা না হয় তখন কি হবে, if Newman triangle is forms, then liquid one is in equilibrium in liquid 2। ঠিক আছে, আর কি হবে তাহলে ইন দ্যাট কেস, drop of liquid 1 will form on 2। যদি এই নিউম্যান ট্রায়াঙ্গেল ফর্ম হয়, মানে এই অ্যারোগুলো এই মানে বলতে চাইছি যে এই যে সারফেস টেনশনের মানগুলো রয়েছে এইগুলো এমন মান, এই মানগুলো এমন থাকে যে আমার এই নিউম্যান ট্রায়াঙ্গেলটা তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার হবে কি লিকুইডটা এইভাবে ড্রপ হয়ে লিকুইড 1 এরটা একটা ড্রপ ফর্ম হয়ে আমার লিকুইড 2 এর মধ্যে থাকবে। এটার এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল মার্কারি অন ওয়াটার। অন ওয়াটার, কিন্তু if the Newman triangle does not forms, triangle does not forms, তখন কি হবে, then the liquids are not in equilibrium, are not in equilibrium। তরল দুটি সাম্যাবস্থানে নেই। এক্ষেত্রে কি হবে, যদি তরল দুটি সাম্যাবস্থানে না থাকে, they are not in equilibrium, তাহলে the liquid one will spread on, then liquid one
will spread on liquid 2. Spread on liquid 2. প্রথম তরলটি বা 1 নম্বর তরলটি তরলটি 2 নম্বর তরলের ওপর ছড়িয়ে পড়বে। তরলের ওপর, এর একটা এক্সাম্পল দিতে পারো? তেল আর জল। একদম। এটার এক্সাম্পল হচ্ছে ওয়াটার অ্যান্ড অয়েল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার নিউম্যান ট্রায়াঙ্গেলের কেসটা। নিউম্যান ট্রায়াঙ্গেল যদি এমন থাকে ফর্ম হয়, তাহলে আমার কি হবে, আমার দুটো সাম্যাবস্থানে থাকবে, আর কি হবে আমার এরকম একটা বিন্দু তৈরি হবে, একটা ড্রপ তৈরি হয়ে যাবে। প্রথম লিকুইডটা একটা ড্রপ তৈরি করবে দ্বিতীয় লিকুইডের ওপর, তাহলে আমি বলবো যে নিউম্যান ট্রায়াঙ্গেলটা সাম্যাবস্থা আর তৈরি হয়েছে, বা এটা আমার সাম্যাবস্থানে রয়েছে। এগুলো ডিটেলসটা দেখবেন লিখে রেখেছি আমার ওই নোটে, দেখো এগুলো করা রয়েছে, অসুবিধা হবে না। আর যদি আমার নিউম্যান ট্রায়াঙ্গেল ফর্ম না হয়, মানে আমার এই এই ভেক্টরগুলো, এই কি বলে সারফেস টেনশনের এই ভেক্টরগুলোর এমন হয় যে আমার নিউম্যান ট্রায়াঙ্গেলটা আর ফর্ম হচ্ছে না, সেক্ষেত্রে আমার হবে কি, তখন বলবো যে দুটো যে তরল রয়েছে, দুটো লিকুইড রয়েছে, তারা ইকুইলিব্রিয়ামে নেই, সাম্যাবস্থানে নেই। তখন হবে কি, প্রথম যেটা আছে সেটা আমার ছড়িয়ে পড়বে দ্বিতীয় তরলের ওপর। তো সেটার এক্সাম্পল হচ্ছে তেল আর জল। ঠিক আছে, তো তো এটাও কিন্তু প্রশ্নই আসতো, মানে পুরো এখন খুব দেয় না যে কেন তেল জলের ওপর ছড়িয়ে পড়ে, এটা একটা সারফেস টেনশনের একটা এক্সাম্পল। তো যাই হোক, এখন এইসব প্রশ্ন নর্মালি আসে না, এখন তোমাদের একটু অঙ্ক বেস প্রশ্নই দেয়, তো এই নিয়ে আর চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, একটা আরেকটা কোশ্চেন করাই, যে কোশ্চেনটা আসতে পারে, আর একটা কোশ্চেন তোমাদের করাই, এই প্রশ্নটা খুব আসে, এটাও করা আছে এর মধ্যে, দেখো, সো দ্যাট দ্য পোটেনশিয়াল এনার্জি stored in a liquid surface of the liquid due to surface tension is numerically equal to the surface tension. এই একটা প্রশ্ন আসতে পারে। এর বাংলাটা দিই, এক সেকেন্ড। দেখাও যে কোন তরলের ওপর আচ্ছা এখানটায় আচ্ছা একটা কথা মিস হয়ে গেছে, দ্য পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট এরিয়া হবে, ঠিক আছে, পার ইউনিট এরিয়া, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট এরিয়া। তো কোন তলের ওপর প্রতি একক ক্ষেত্রফলে
সঞ্চিত স্থিতিশক্তি তরলের পৃষ্ঠটানের সমান। ঠিক আছে, তো ধরো এটা একটা প্রশ্ন দিতে পারে, 3 নম্বরের প্রশ্ন নর্মালি হয় এটা। তো এক্ষেত্রে আমরা করব কি, এটাও করা আছে বইতে, দেখতে মানে নোটে দেখতে পারো, আমি জাস্ট এখানটায় উপর উপর ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। আমরা এখানটায় করব কি, একটা ফ্রেম ধরবো, একটা, আমরা এইগুলো সব লেখা লিখতে হবে। একটা ফ্রেম ধরবো, এই ফ্রেমের মধ্যে আমার, এটা হচ্ছে একটা ফ্রেম, মানে বুঝতেই পারছো যে কিছু দিয়ে মানে কাঠি ফাটি দিয়ে এরকম ভাবে একটা ফ্রেম তৈরি করা রয়েছে। ফ্রেমটার নামও আমি দিতে পারি এবিসিডি, এবিসিডি। এবার ফ্রেমের যে এই কাঠিটা রয়েছে এটাকে তুমি মুভ করাতে পারো, মুভ করিয়ে তুমি এখানটায় নিয়ে আসতে পারো। এটা আমার হয়ে যাবে ডি প্রাইম সি প্রাইম, এই ফ্রেমটা আমার। আর এই ফ্রেমের মধ্যে আমার কি হয়েছে, তুমি একটা জলের একটা সর্প রয়েছে, একটা ফিল্ম অফ ওয়াটার রয়েছে, ফিল্ম অফ আ লিকুইড। ফিল্ম অফ আ লিকুইড, জলের পাতলা সর্প, বা জল না বলে তরল বলি। ঠিক আছে, এবার কি হবে, যখন তুমি এই সিডিটাকে সরিয়ে সি সি প্রাইম ডি প্রাইমে নিয়ে চলে যাও, সি প্রাইম, ঠিক আছে, যখন সিডিটাকে সরিয়ে তুমি সি প্রাইম ডি প্রাইমে নিয়ে চলে যাবে, তোমার কি হচ্ছে দেখো। আচ্ছা, সি আর এই যে সিডি যেটা রয়েছে, এটার একটা লেন্থ রয়েছে, এটার একটা দৈর্ঘ্য রয়েছে, লেন্থ হচ্ছে এল। সিডি ইকুয়ালস টু সি প্রাইম ডি প্রাইম ইকুয়ালস টু এল। ঠিক আছে, এবার আমার এইখানটায় কি হচ্ছে, জলটার কি আছে, জলের ওপর ফোর্স কাজ করছে, খেয়াল করে দেখো, জলের ওপর আমার এইদিকে এই বরাবর আমার সারফেস টেনশনের ফোর্স কাজ করছে। তো তুমি যদি জলটাকে টেনে লম্বা করো, আমি জল বলছি, এই শর্টটাকে টেনে লম্বা করো, এই ফ্রেমের মধ্যে যদি তুমি এই ফ্রেমটাকে টানো, তোমার এই জলটা, তোমার এই যে সারফেস টেনশনের বলটা যে কাজ করছে তার বিরুদ্ধে কাজ করতে হবে। তো আমার এখানটায় কত পরিমাণ, আচ্ছা সবার আগে আমাকে বলো সিডির ওপর কত পরিমাণ বল কাজ করছে, ফোর্স অন সিডি, কত পরিমাণ বল কাজ করছে সিডি, এই সিডি এই কাঠিটার ওপর কত পরিমাণ, সারফেস টেনশনের জন্য, সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশনের জন্য ফোর্স কত কাজ করছে সিডির ওপর বলতে পারবে? আমি ধরে নিচ্ছি সারফেস টেনশনের মান হচ্ছে টি, সারফেস টেনশনের মানটা আমি ধরছি টি, তার জন্য ফোর্স কতটা কাজ করছে, সিডির লেন্থ হচ্ছে এল, টি ইন্টু এল। হ্যাঁ টি ইন্টু এল। আচ্ছা, এই টি ইন্টু এল ঠিক বলেছো, কিন্তু আমরা এখানটায় ধরবো টু টি ইন্টু এল। টু কেন ধরলাম, টুটা ধরার কারণ হচ্ছে দুটো স্তর আছে দুটো তাই। স্তর, একদম, ডিউ টু টু সারফেস অফ লিকুইড, অফ দ্য লিকুইড। ঠিক আছে, দু সাইড আছে তো, সেই কারণে তরলের দুটি পৃষ্ঠের জন্য। তাহলে কতটা কাজ করতে হচ্ছে আমাকে বলো, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ইন মুভিং সি, in moving CD to C prime D prime, কত পরিমাণ কাজ আমাকে করতে হবে তাহলে বলো।
আচ্ছা, এখানে আমাকে কাজটার জন্য আমাকে ধরতে হবে কি আমি কতটা সরিয়েছি। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমি এই যে দূরত্বটা যে সরিয়েছি সেটা হচ্ছে x সমান, x দূরত্ব সরিয়েছি, x দূরত্ব সরিয়েছি। ওয়ার্ক ডান তাহলে কি হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, বল গুণ সরণ। তাহলে ফোর্স কত, ফোর্স আমরা বার করলাম 2TL, ডিসপ্লেসমেন্ট কত x, তাহলে 2TL x। আচ্ছা, কতটা আমার এখানটায় এরিয়া তৈরি হয়েছে, এরিয়া কতটা তৈরি হয়েছে, LX তাহলে দু সাইড এখানটা আমি ধরে সাইডে 2 লিখে LX। একদম এরিয়া হচ্ছে সাইডে লিখে রাখি, এরিয়া ক্রিয়েটেড, কত পরিমাণ ক্ষেত্রফল তৈরি হয়েছে। এরিয়া ক্রিয়েটেড হচ্ছে সিডি ডি প্রাইম সি, এরিয়া ক্রিয়েটেড হচ্ছে সিডি সি প্রাইম ডি প্রাইম, এটা হচ্ছে এত পরিমাণ এরিয়া ক্রিয়েট হয়েছে। এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, এল ইনটু এক্স। তাহলে এখানটায় তুমি দেখো, আচ্ছা অবভিয়াসলি দুটো সারফেস আছে তাই জন্য 2 হয়ে যাবে, যেহেতু দুটো স্তর আছে মানে জলের দুটো সাইড আছে তাই জন্য আমার এখানে 2L ইনটু এক্স হবে, এরিয়া ক্রিয়েটেড ইকুয়ালস টু 2L ইনটু এক্স। ঠিক আছে তো, ডিউ টু টু সাইডস। ঠিক আছে তো, তাই জন্য এখানটায় 2L এসে, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া তাহলে কি হয়ে যাচ্ছে, পার ইউনিট এরিয়া ইকুয়ালস টু ওয়ার্ক ডান হচ্ছে 2TLX বাই 2LX। দেখো আমার ইকুয়ালস টু টি, এটাই চেয়েছে। আর এই ওয়ার্ক ডানটাই কিন্তু আমার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। খেয়াল রাখবে ওয়ার্ক ডানটাই আমার কিন্তু পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে, ওয়ার্ক ডান ইজ স্টোরড অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। কৃতকার্যটাই স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। তো দেখো এখানে প্রমাণ হয়ে গেল যে তাহলে অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট এরিয়া কত হচ্ছে, টি সমান হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু দ্য সারফেস টেনশন। ঠিক আছে তো, এই প্রশ্নটা কিন্তু আসে, তো এটা একটুখানি দেখবে। ওকে, এইটা হলো সবার। নেক্সট যে টপিক আছে সেটা হচ্ছে ক্যাপিলারিটি বা এইটা, এই জিনিসটাই তো একটুখানি বলো তো স্পেলিংটা ঠিক হচ্ছে কিনা, কৈশিক ক্রিয়া বলে নাকি, কৌশিকতা। এই স্পেলিংটা এটা কি দেখো তো, আমি এইটাই পেয়েছিলাম। কৈশিকতা কৈশিকতা কৈশিকতা। কৈশিকতা, ঠিক আছে। আসলে ক্যাপিলারিটি, হ্যাঁ ক্যাপিলারি অ্যাকশন ছিল কৈশিক ক্রিয়া, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এটার ক্ষেত্রে তোমাকে আচ্ছা ক্যাপিলারি রাইজটা ইম্পর্টেন্ট মার্ক করবো, আপাতত এটা থাকবে। এখানটায় কি হচ্ছে, এই ছবিটা আমাকে আরেকবার আঁকলে ভালো হতো, পরে আছে। এখানে হচ্ছে কি, যখন তুমি কাঁচের একটা টুকরোকে, যখন তুমি একটা ধরো এখানে গ্লাস রয়েছে, তুমি যখন এটাকে জলের মধ্যে তুমি জলের মধ্যে চোবাও, তখন তুমি কি দেখবে, এই কাঁচটা জল বেয়ে কিছুটা উঠে আসবে, সরি উল্টো বললাম, জলটা কাঁচে বেয়ে একটু উপরে উঠে আসবে। কিন্তু এই একই জিনিস যখন তুমি কাঁচকে তুমি পারদের মধ্যে চোবাবে, তুমি যদি পারদের মধ্যে মার্কারির মধ্যে নাও, তখন তুমি কি দেখবে যে এইখানটায় আমার একটু নেমে যাচ্ছে। তো এই ঘটনাটা কেন ঘটছে,
এই ঘটনাটা ঘটার কারণ কি? তো সেইটা ব্যাখ্যা করার জন্য তোমাদের একটা পিকচার দেখাচ্ছি আমি। এখানটায় আমার সেই যে দুটো আমরা কেস বলেছিলাম যে কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল, আর অ্যাডহেসিভ ফোর্স বা অসঞ্জন বল, তাই তো? নাকি আসঞ্জন? আসঞ্জন বল। এই দুটো কেস আমাদের এক্ষেত্রে লাগছে। চলো এই ছবিটা দিয়ে জিনিসটাকে বোঝাবার চেষ্টা করি। এক্ষেত্রে তুমি এইটা হচ্ছে আমার গ্লাস, আর এইখানটায় আমি ধরে নিচ্ছি যে জল নিয়েছি, এইটা আমার ওয়াটার রয়েছে। তো কেন আমার এখানটায় উঠবে? তো জলের ক্ষেত্রে দেখো, জলের ক্ষেত্রে এই যে জলটা যেটা রয়েছে, এই জলের ওপর কি হচ্ছে, জলের ওপর ঠিক যে পয়েন্টে জলটাকে টাচ করেছে, ধরতে পারো এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমার দু রকম বল কাজ করছে। একটা বল কাজ করছে কিরকম, একটা বল কাজ করছে আমার এই বরাবর, এইটাকে আমি ধরো এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম সি। এসিটা কি, এসিটা যেটা হচ্ছে, আমি নিচে নিচে লিখছি, কোহেসিভ ফোর্স, সরি অ্যাডহেসিভ ফোর্স। এসিটা হচ্ছে আমার অ্যাডহেসিভ ফোর্স বিটুইন ওয়াটার অ্যান্ড গ্লাস। অসঞ্জন বল, যেটা আসঞ্জন বল। বিটুইন ওয়াটার অ্যান্ড গ্লাস। ঠিক আছে। আর উল্টো দিকে, এই দিকে আমার একটা কাজ করবে, আমি নাম দিলাম ধরো সে এ বি। আচ্ছা এই এটাকে আমি মুছে দিই, এইটা বেকার বেকার রয়েছে। আর এইদিকে আমার যেটা কাজ করছে সেটা কি, এ বি কাজ করছে। এই এ বিটা কি, এ বিটা হচ্ছে আমার কোহেসিভ ফোর্স বিটুইন ওয়াটার মলিকিউলস। বিটুইন ওয়াটার মলিকিউলস। এটা হচ্ছে আমার সংশক্তি বল। ঠিক আছে। এবার এই যে দুটো বল রয়েছে, এই বলটার মধ্যে কোনটা বেশি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা বেশি, এসিটা বেশি না এবিটা বেশি? যদি আমার এফসি বেশি হয় তাহলে আমার এদের যে লব্ধি যেটা হবে, রেজাল্টেন্ট যেটা হবে, রেজাল্টেন্টটা আমার কোথায় থাকবে, রেজাল্টেন্টটা আমার কাচের বাইরে পড়বে। আচ্ছা এটাকে, হ্যাঁ ঠিকই এঁকেছি। আর এরকম একটা শেপ আসবে, এটাকে আমি নাম দিলাম ধরো এ ডি নাম দিলাম। এডি যেটা, এডি হচ্ছে রেজাল্টেন্ট অফ এবি অ্যান্ড এসি। এডি যেটা, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর বা রেজাল্টেন্ট ফোর্স বলতে পারো, রেজাল্টেন্ট ফোর্স অফ এবি অ্যান্ড এসি। এবার আমাকে দেখতে হবে মেন জিনিসটা কি, যে এডি যেটা আছে, রেজাল্টেন্ট দুটোর যে লব্ধি বল যেটা রয়েছে, সেটা আমার কোথায় থাকছে, এটা আমার কোথায় থাকছে, এটা আমার গ্লাসের ভেতরে পড়ছে না গ্লাসের বাইরে পড়ছে? আর বলো তো কোন অবস্থায় আমার এটা গ্লাসের বাইরে পড়বে, যখন এসিটা বড় হবে তখন, না যখন এবিটা বড় হবে তখন? যখন এসি বড় হবে তখন। যখন এসিটা বড় হবে। তাহলে তখন যদি আমার এসি বড় হয় তাহলে এডি লাইজ আউটসাইড দ্য গ্লাস। ইফ AC greater than AB,
তাহলে এডি ইজ আউটসাইড দ্য গ্লাস, আউটসাইড দ্য লিকুইড। তখন এডি যেটা হবে সেটা আমার লিকুইডের বাইরে হবে। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, যদি আমার, তুমি এই জায়গাটা ভেবে দেখো, যদি আমার লিকুইডটা বাইরে, তাহলে আমার কি হবে, জলটা আমার বাইরে বেরোবার চেষ্টা করবে। এই যে এখানটা এই পয়েন্টের যে মলিকিউলস গুলো রয়েছে তারা চেষ্টা কি করবে, তারা বাইরে যাওয়ার চেষ্টা করবে, কাঁচটাকে ভেদ করে বাইরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যেতে পারবে না, কাঁচটা তাকে আটকে দেবে। কিন্তু এরা তো কন্টিনিউয়াসলি বাইরে, মানে করে বুঝতে পারছো তো, একটা দেওয়াল রয়েছে আর কিছু লোকজন পরপর এসে চেষ্টা করছে দেওয়াল ভেদ করে, মানে আমি এখানে এসে দেওয়ালটাকে ভেদ করে বাইরে যাওয়ার চেষ্টা করছি, তুমি এসে আমাকে ঠেলছো, তার পেছনে কেউ আরেকজন এসে আমাকে তাকে ঠেলছে, এরকম ভাবে 10 জন লোক মিলে সবাই সবাইকে ঠেলছে, কিন্তু দেওয়ালটা এত স্ট্রং যে দেওয়ালটাকে আমরা কেউই ভাঙতে পারছি না। কিন্তু এর ফলে কি হবে, সবাই পেছনে এসে আমাদেরকে ঠেলে যাচ্ছে, তার ফলে ধাক্কা খেয়ে আমি ওপরে উঠে যাব, আমার পেছনে যে ছিল সে আমার পেছনে একটু ওপরে উঠে যাবে, এরকম করে হবে কি একটা এরকম শেপ চলে আসবে। জিনিসটা বুঝতে পারলে? কারণ আমরা তো কন্টিনিউয়াসলি বাইরে বেরোবার চেষ্টা করছি, আমাদের যে লব্ধি বলটা সেটা গ্লাসের বাইরে থাকছে, তো আমরা চেষ্টা করছি গ্লাসের বাইরে যাওয়ার, আমার পেছনে যে রয়েছে সেও বাইরে আসার চেষ্টা করছি। তো এর ফলে হচ্ছে কি, যে একদম বাইরে ছিল, একদম গ্লাসের কাছে রয়েছে, দেওয়ালের কাছে, সে একদম উপরে উঠে যাচ্ছে, সে ধাক্কা খেয়ে উপরে উঠে যাচ্ছে, আর তার ফলে এইরকম মেনিসকাসটা ফর্ম করছে, যেটা হচ্ছে ও মানে কি বলবো, এই মেনিসকাসটাকে এটাকে কি বলে, যাই হোক এইরকম একটা জলের লেয়ার ফর্ম করছে, এটাকে আমরা বলবো হচ্ছে কনকেভ, নাকি নাকি কনভেক্স বলবো, না এটা কনকেভ সম্ভবত, এটা কনকেভ, স্যার ফার্স্টটা কনকেভ। কনকেভ, এটা কনকেভ তৈরি হচ্ছে। তাহলে সেম কনসেপ্ট তুমি এইখানটায় লাগাতে পারো, সেম কনসেপ্ট তুমি এখানটায় লাগাতে পারো, সেই একই হিসাব ধরবে, এ বি এসি আর এডি, এইখানটায় যে বাইরে রয়েছে তার উপর বাইরের দিকে এই পয়েন্টটা ধরলাম এ, তার উপর বাইরের দিকে যে বলটা করছে সেটা হচ্ছে এসি, আর এক্ষেত্রে আমার এই দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এবি। এক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, এবিটা বড়, এসির থেকে আমার এবিটা বড়, তার ফলে যে লব্ধি বলটা কাজ করবে, এবিটা হচ্ছে আমার অবভিয়াসলি সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স বিটুইন ওয়াটার মলিকিউলস, আর এসিটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স বিটুইন ওয়াটার এন্ড গ্লাস মলিকিউলস। তো অবভিয়াসলি এখানে এবিটা যদি বেশি হয়, যেমন এখানটায় আমি পারদ নিয়েছি, এখানটায় ওয়াটার ছিল, এখানটায় আমি নিচ্ছি মার্কারি। মার্কারির ক্ষেত্রে মার্কারি মলিকিউলস গুলোর মধ্যে তাদের মধ্যে যে কোহেসিভ ফোর্স, সেটা মার্কারি আর গ্লাসের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সের থেকে বেশি, তার ফলে যে রেজাল্টেন্টটা থাকছে সেটা কোথায় চলে যাচ্ছে, সেটা চলে আসছে এখানটায়। তার ফলে এখানে চলে আসার ফলে আমার এরকম একটা ফর্ম হচ্ছে, আর এরকম একটা, আমার এখানটায় আমার এ ডি ফর্ম হচ্ছে, যে রেজাল্টেন্ট রয়েছে এডি, সেটা কোথায় রয়েছে, সেটা রয়েছে আমার এই মার্কারির দিকে বা পারদের ভেতরের দিকে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার কি হয়েছে, হেয়ার অবভিয়াসলি এবি গ্রেটার দেন এসি, তাহলে অবভিয়াসলি এবি যদি গ্রেটার দেন এসি হয়, তাহলে আমার এখানটায় কি হচ্ছে, হেন্স এ ডি যেটা রেজাল্টেন্ট, যেটা লাইজ ইনসাইড দ্য লিকুইড, তরলের মধ্যে রয়েছে। তাহলে এখানটায় কি হবে, তাহলে খেয়াল করে দেখো যে এইখানে যে মলিকিউলটা রয়েছে তার সে নিচে যাওয়ার চেষ্টা করবে, জলের মধ্যে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, আগেরটা বাইরে বেরোবার চেষ্টা করছিল, এটা এখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার ফলে হবে কি, কিন্তু নিচে তো যেতে পারবে না, নিচে তো বাকি মলিকিউলসটা রয়েছে, কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করার জন্য এ কিছুটা নেমে যাবে, তার ফলে এরকম আমার কনভেক্স শেপ তৈরি হবে, যেখানটায় আমার কাঁচ রয়েছে সেই জায়গাটায় আমার এরকম ডিপ্রেসড হয়ে যাবে, মার্কারিটা ডিপ্রেসড হয়ে যাবে। গান শোনাতে হবে মার্কারিকে, ডিপ্রেসড হয়ে গেছে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার মেন আইডিয়াটা, যে ক্যাপিলারি অ্যাকশনটা কিরকম হচ্ছে বা কেন হচ্ছে। ঠিক আছে, তো এটাও নর্মালি দেয় না, এখান থেকে সেরকম প্রশ্ন আসে না, মেনলি যেটা আসে কিন্তু আসতে পারে, যেরকম ধরো এই মলিকিউলস এর প্রশ্নটা এলো আর কি, তো এখানে তোমাদের যদি ইচ্ছা করে ওদের, তোমাদের এরকম একটা প্রশ্ন দিয়ে দিতেই পারে, ডিসক্রাইব ক্যাপিলারি অ্যাকশন।
বা এক্সপ্লেন ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, এরকম আসতে পারে একটা প্রশ্ন, কিন্তু নর্মালি দেয় না। তো যদি দেয় তো অবভিয়াসলি এরকম ছবি এঁকে লেখালেখি একটু গল্প চেষ্টা করবে এইভাবে লেখার, এবিএসি কোনটা বড় হচ্ছে সেটা একটু এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলে জিনিসটা তোমাদের কাছে মানে টিচারের কাছে যত সুন্দরভাবে জিনিসটা বোঝাতে পারবে তত ভালো, তত বেশি নম্বর পাবে। ঠিক আছে, নোটে দেখবে করা আছে, লিখে রেখেছি ওখানে। যে জিনিসগুলো আমি এখানে শর্টে পয়েন্টস মধ্যে বললাম সেখানটায় লেখা রয়েছে, ওরা খুব লেখার চেষ্টা করবে। আর এইটা হচ্ছে এই ক্যাপিলারির যে সুবিধাটা, এইখানটায় যেহেতু জলটা আমার উঠে যাচ্ছে, যেহেতু লিকুইডটা আমার কাঁচের গায়ে বেয়ে কিছুটা উঠে যাচ্ছে, এখানে আমরা একটা সুবিধা করতে পারি কি, যে যদি আমি আমি যে কি বলবো, যে লিকুইডটা আমরা যে কাঁচের যে আমরা কি বলবো, যে নলটা ব্যবহার করছি এটাকে বলা হয় ক্যাপিলারি টিউব। এইটাকে ঠিক বলবো না, ছোট সাইজ গুলোকে বলতে হবে, এইগুলোকে বলাটা ঠিক হবে ক্যাপিলারি টিউব বা কৌশিক নল। কৈশিক নল। যত এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, দেখো নর্মালি লিকুইডটাকে তো এই লেভেল সবগুলোর থাকা উচিত, এটা মোটামুটি দেখো একটু উঠে গেছে, এটা অনেকটা বড় রেডিয়াসে, এখানে অল্প পরিমাণ উঠেছে। রেডিয়াসটা যত আমি কমাচ্ছি লিকুইডটা দেখা যাচ্ছে বেশি করে ওপরে উঠতে থাকছে, যত আমি সরু করছি তত আমার লিকুইডটা বেশি উঠছে। এইখানটায় সব থেকে বেশি উঠেছে, এই সাইড অব্দি উঠে গেছে লিকুইডটা। তো এইটা, এই যে লিকুইডটা কেন উঠছে, এই যে সারফেস টেনশনের কেসটার জন্য, এই যে সারফেস টেনশনের কেসটার জন্য, যেহেতু আমার এই লিকুইডটা উপরে যাওয়ার চেষ্টা করছে, এই কারণেই যদি দেখা যাবে যে যদি আমি খুবই সরু টিউব বা খুবই সরু নল আমি যদি ব্যবহার করি, আর লিকুইড নিই এমন লিকুইড যেটা মানে যেমন কাঁচা জলের মতো লিকুইড নিই, বা এমন কোনো লিকুইড নিই যেটা গ্লাসকে ভেজাতে পারে, ওয়েট করতে পারে, সেরকম ক্ষেত্রে আমরা দেখব যে সেই লিকুইডটা উপরে উঠছে, মানে এটাকে বলবো ক্যাপিলারি রাইজ, এটাকে আমি বলবো ক্যাপিলারি রাইজ। আর এই একই জিনিসটা তোমরা যদি নিয়ে দেখো, এই একই জিনিসটাকে তোমরা যদি মার্কারি নিয়ে দেখো, তখন তোমরা কি দেখবে, যদি একটা এরকম একটা টিউব নাও আর এখানটায় যদি মার্কারি থাকে, তো মার্কারিটা কি হবে, নেমে যাবে, মার্কারিটা নেমে যাবে। তো লিকুইড যেটা আছে, যেটা জলকে ওয়েট করতে পারে, জলকে ভেজাতে পারে, সেটা উপরে উঠবে। আর যদি এমন কোনো তরল যেমন মার্কারি যেটা জলকে ওয়েট করে না, ভেজায় না, সেটা কি হবে, সেটা ডিপ্রেস হয়ে যাবে, নেমে যাবে। তো ক্যাপিলারি রাইজ আর ক্যাপিলারি ডিপ্রেশন, এই দুটো কেস আছে, এটার অঙ্ক আছে, ক্যালকুলেশন আছে, খুবই ইম্পর্টেন্ট টপিক ক্যাপিলারি রাইজের। এখানটায় আমি এই ছবিটা দিয়েছি, জায়গাটা দরকার ছিল। আচ্ছা যাই হোক, এটা আমি নেক্সট দিন তাহলে ভালো করে করাবো। তো এই ক্যাপিলারি রাইজের অঙ্কটা তোমাদেরকে আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে? ক্যাপিলারি রাইজের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটা ভালো করে করতে হবে। আজকে বরঞ্চ এই অবধি থাকুক তাহলে, কালকে আবার এই পার্টটা, পরের পার্টটা করছি। ঠিক আছে স্যার। আর এইগুলোতে